আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আমরা অনুশীলনী 1.2-এর কিছু সৃজনশীল অঙ্ক করব। অনুশীলনী 1.2-এর শেষে 3টা সৃজনশীল আছে, 15, 16, 17 ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষা সাধারণত এখান থেকে অঙ্ক আসে, মানে আসলে এরকম অঙ্ক আসে, সেজন্য আমাদের এই জাতীয় অঙ্ক করতে হবে। ঠিক আছে, ওকে। যাদের দেখতে পাচ্ছি কমেন্টস করবা, দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। আর যারা এখন আসে নাই এদেরকে দাওয়াত দাও। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আমি 10ম শ্রেণীকে দাওয়াত দিয়েছি, কারণ সৃজনশীলগুলো 10ম শ্রেণী যারা আছো এরা নিজেরা করেছিল, তো আমি আমার নিজ হাতে করে দিচ্ছি। তোমরা মিলিয়ে দিলে তোমাদের একটা সুবিধা হবে, ভুল ত্রুটিগুলো ধরা পড়বে। এই জন্য আমি ক্লাসটা তোমাদের করতে বলেছি। ঠিক আছে, তাহলে সবাই দেখো কি অবস্থা। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। তোমরা সবাই ক্লাসে মনোযোগী হও। তাহলে আমরা 1.2 প্রথমে শুরু করব সৃজনশীল 15। সবাই বই সামনে রেখো। আমি কিন্তু অঙ্ক এখানে তুলব না, আমি অঙ্ক পড়ে যাব। ঠিক আছে, অঙ্ক আমি পড়ে যাব। তোমরা অঙ্ক বোঝার জন্য অবশ্যই বই সামনে রাখো। বই সামনে না থাকলে অঙ্ক বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, তোমাদের বইয়ের 37 পেজ হলো 15 নম্বর সৃজনশীল। ঠিক আছে, হ্যাঁ, আমরা জিমকে দেখতে পাচ্ছি অনেকদিন পর। ওয়ালাইকুম আসসালাম। তো দেওয়া আছে ক নম্বরে f(x+1) এবং f(½ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, f(x) = 2x - 1। ওকে, f(x) = 2x - 1। আমাদের নির্ণয় করতে হবে কি, f(x+1) এবং f(½ এটা নির্ণয় করবো। সব জিনিস তোমরা পারো। তাহলে f(x+1) = কী হবে, এই 2 এর পরে যে x আছে সেখানে বসবে আমাদের x+1 - 1। বুঝতে পারছো? 2x + 2 - 1, তাহলে থাকলো 2x + 1। এগুলো একটা অ্যান্সার, একটা পার্টের অ্যান্সার। ওকে, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু বলবা। আসি নেক্সট পার্টে। এবং ওয়ালাইকুম আসসালাম, জিহানকে দেখতে পাচ্ছি, লেট করে ফেলায় জিহান। f(x) = 2x - 1, বা এটা নির্ণয় করতে বলা হয়েছে f(½ ওকে, তাহলে f(½ হবে 2 × ½ - 1, কাটতে থাকে 1 - 1 = 0। এটা আর একটা অ্যান্সার। তাহলে অলরেডি আমাদের ক শেষ করলাম। কয়ে আমরা 2টা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, কয়ে আমরা 2টা অ্যান্সার পেলাম। আসি খ নাম্বারে। আমি আগেই বলেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল, পরীক্ষায় তোমাদের আসে, এবং এটা হুবহু না আসলেও এই জাতীয় সৃজনশীলই আসে। আমি এখানে 3টে সৃজনশীলই করে দেবো তোমাদের। 3টায় যদি তোমরা ভালো করে শিখতে পারো, আশা করি এই অধ্যায় থেকে তোমরা পেরে যাবে। ওকে, তাহলে দেখো খ নাম্বারে বলা হয়েছে, খ নাম্বারে f(x) ফাংশনটি একক কিনা যাচাই করব, যেখানে xy is element of r, xy বাস্তব সংখ্যার সদস্য। ঠিক আছে, তাহলে দেখি আমরা, দেওয়া আছে f(x) = 2x - 1। আমরা ধরি বাস্তব সংখ্যা a এবং b। ঠিক আছে, ইজ এলিমেন্ট অফ
ডোম এফ, ডোম এফ। ওকে, কারণ ফাংশন হতে হলে মানে এক ফাংশন হতে হলে আমাদের কী হতে হবে, ডোম এবং রেঞ্জের মধ্যে এক মিল থাকতে হবে, এক ফাংশনের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিল থাকতে হবে এক ফাংশনের। ধরে নিলাম এ এবং বি ইজ এলিমেন্ট অফ ডোম এফ। ভালো করে খেয়াল করে অঙ্কগুলো, ওকে, ভালো করে খেয়াল করো। এ এবং বি ইজ এলিমেন্ট অফ ডোম এফ। এইখানে অনেক সারি দেখবা x1 x2 দিয়ে করা, একই কথা তুমি x1 x2 দিয়ে করতে পারবা। আমরা যদি এখানে এক্সের আধিক্য আছে বিদে আমরা এখানে আর এক্সগুলো ইউজ করব না, আমরা একটা স্বতন্ত্র দুই অক্ষর নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ x1 x2 আমি এখানে ইউজ করলে যে প্রবলেমটা হয় তোমাদের প্রায় সমস্যা হয়, সেটা হলো এই এক্স এবং ওই x1 x2 ঘোলাই ফেলো যে কোনটার সাথে কোনটা আসলো, কীভাবে আসলো। ঠিক আছে, এ এবং বি দুইটা সম্পূর্ণ স্বতন্ত্র অক্ষর। ওকে, এ আর বি দুইটা স্বতন্ত্র অক্ষর, এটাকে আমরা ধরে নিলাম এরা হচ্ছে ডোম এফের সদস্য। ওকে, তার ফাংশনটি আমরা লেখো, এখন ফাংশনটি এই লাইনটা একটু মুখস্থ করবা, ফাংশনটি এক হবে, এক হবে যদিও কেবল যদি এফ এ এই যে ধরেছি ইকুয়াল টু এফ বি হলে এ ইকুয়াল টু বি হয়। ঠিক আছে, এই যে ফাংশনটা আছে এখানে আমরা এফ এ এবং এফ বি বসিয়ে দেখব, তাতে যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে ফাংশনটা কি হবে, এক হবে। বুঝতে পারছো? আবারও বলি, এফ এ ইকুয়াল টু এফ বি হলে এ ইকুয়াল টু বি হয়, অর্থাৎ এই যে ফাংশনটা আছে আমাদের এই ফাংশনে আমরা এফ এ বসাবো একবার, এফ বি বসাবো একবার, তাতে যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে বুঝবো এখানে যারা আছে তাদের মধ্যে এক মিল করা সম্ভব। ক্লিয়ার সবাই? তাহলে আমরা একটু বসাই দেখি এখন মানটা। ঠিক আছে, তাহলে বসাই এখন। ঠিক আছে, এফ এক্স আছে কত, এফ এক্স ইকুয়াল টু আছে 2x - 1, তাহলে বসাবো আমরা এফ এ ইকুয়াল টু হবে 2a - 1। এফ বি কী হবে, এফ বি হবে 2b - 1। তাহলে আমাদের তো বলা আছে এফ এর সমান এফ বি, এফ এর সমান এফ বি। ওকে, তাহলে দেখো কীভাবে লিখি, যেহেতু এফ এর সমান এফ বি, ঠিক আছে, অতএব আমরা যেখান থেকে লিখলাম এফ এ কী বের এলো, এইটা 2a - 1, এফ বি কি 2b - 1, এই দুটো তাহলে সমান হবে। যেহেতু এফ এ এফ বি সমান তাহলে এই দুটোও সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব 2a - 1, এফ এ থেকে যেটা পেয়েছিলাম 2a - 1 ইকুয়াল টু এফ বি হবে 2b - 1। ওকে, বা বোথ সাইড থেকে -1 বাদ দিতে পারি, তাহলে আমাদের থাকে 2a ইকুয়াল টু 2b। বোথ সাইড থেকে তোমরা 2 বাদ দাও, এ ইকুয়াল টু বি। তা আমরা কী বলেছিলাম, যদি এ ইকুয়াল টু বি হয়, আগের পেজে দেখো আমরা লিখেছিলাম ফাংশন হবে যদিও কেবল যদি এফ এ ইকুয়াল টু এফ বি হলে এ ইকুয়াল টু বি হয়। এই দেখো এ ইকুয়াল টু বি হয়, আমি লিখে রাখছিলাম এ ইকুয়াল টু বি হলে এরা এক ফাংশন হবে। আমরা দেখলাম কি এ ইকুয়াল টু বি। ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমরা, অর্থাৎ ফাংশনটি এক। আশা করি বুঝতে পেরেছো। কোনো কমেন্টস থাকলে করতে পারো, বুঝতে প্রবলেম হলে বলতে পারো। ঠিক আছে, আসি এবার আমরা গ নম্বরে। আমরা করতেছি এটা কত, 15 খ করলাম এখানে, এটা আসবে 15 গ। 15 গতে কী আছে, এফ এক্স ইকুয়াল টু ওয়াই হলে এক্সের 3টি পূর্ণ সাংখ্যিক মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করো এবং
ওয়াই ইকাল টু 2x - 1 সমীকরণটি লেখচিত্র অঙ্কন করো। তোমরা একটা গ্রাফ পেপার সামনে রাখতে পারো, আমি এখানে একটা গ্রাফিকে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তোমরা গ্রাফ পেপার সামনে এনেও রাখতে পারো, হয়তো আমার সাথে সাথে আঁকতে তোমার জন্য সুবিধা হতে পারে, আর নাহলে আমার মতো খাতা এঁকে যেও, ঠিক আছে? তাহলে fx ইকাল টু ওয়াই, আর আমাদের অঙ্কে দেওয়া আছে কিন্তু fx ইকাল টু 2x - 1, আর এখানে বলা হয়েছে fx ইকাল টু ওয়াই। কথা একটু খেয়াল করবা কি বলা হয়েছে, ওকে? তাহলে আমরা একটু লিখে নিই। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে অঙ্কে, এখানে বলা আছে fx ইকাল টু ওয়াই। হ্যাঁ, জিবরান বুঝছো, ওকে? সবাই একটু হ্যাঁ আমার সাথে যদি ঝটপট করতে পারো, জিহান আমি যেটা বলেছি আমার সাথে ঝটপট করতে পারলে করবা। আবার এতে যদি মনে হয় যে না এটা মনোযোগ নষ্ট হবে, তাহলে দরকার নাই, তাহলে তুমি দেখে নাও, পরবর্তীতে ভিডিও দেখে দেখে করো, সেটা হতে পারে, যেটা ভালো হয়। যারা এক্সপার্ট আছো মনে করো যে আমার সাথে সাথে একবার রেখে ফেলবা, আঁকতে পারো। অথবা আমার মনে হয় তোমরা সাদা কাগজ আঁকো, গ্রাফ পেপার তো সূক্ষ্ম, আঁকতে সময় লেগে যাবে, আমার সাথে তাল মিলেই পারবা না। তার চেয়ে তোমরা সাদা কাগজ আঁকো, ওকে? গ্রাফ পেপারে নিজেরা পরে এঁকো, ওকে? তাহলে fx ইকাল টু ওয়াই এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? আর উদ্দীপকে বলা আছে কি fx ইকাল টু, উদ্দীপকে বলা আছে fx ইকাল টু 2x - 1। তাহলে কি হয়? fx ইকাল টু ওয়াই এখানে দেওয়া আছে অঙ্কে, উদ্দীপক বলতেছে fx ইকাল টু 2x - 1, ঠিক আছে? তাহলে আমরা এই fx বাদ দিলে কী লেখা যায়? 2x - 1 ইকাল টু ওয়াই, বা ওয়াই ইকাল টু লেখা যায় 2x - 1, ঠিক আছে? লিখতে পারি আমরা তাহলে ওয়াই ইকাল টু লেখা যায় 2x - 1, বুঝতে পারছো? ওয়াইয়ের মানটা বের করলাম, ওয়াই ইকাল টু 2x - 1। এখন বলা হয়েছে এক্সের 3টি পূর্ণসাংখ্যিক মানের জন্য 3টা মান নেবা, তোমার ইচ্ছে মতো 3টা মান নেবা এক্সের, এজন্য ওয়াইয়ের কী মান হয় সেটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এই এক্সের 3টা মান আমরা ইচ্ছে মতো নেব, আমাদের ইচ্ছা মতো 3টা মান নেব, পূর্ণ মান নিতে হবে, নট ভগ্নাংশ, ওকে? পূর্ণ মান নিতে হবে। তো লিখি আমরা এক্স ইকাল টু 1 ধরি আমরা, 1 হলে ওয়াই ইকাল টু কত হবে? এখানে 1 ধরো, তাহলে কী হয়? 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এক্স ইকাল টু 2 হলে ওয়াই ইকাল টু কত হবে? 2 হলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3। এটা করেও দেখাইতে পারো। এক্স ইকাল টু 3 হলে ওয়াই ইকাল টু কত হবে? 3 দুগুণে 6, 6 থেকে যদি 1 বিয়োগ যায় কত থাকবে? 5। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে একটা এক্সের মান 1 হলে ওয়াই হবে 1, এক্সের মান 2 হলে ওয়াই হবে 3, এক্সের মান 3 হলে ওয়াই হবে 5, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের 3টে মান কি? অতএব আমাদের বলছে এক্সের 3টি মানের জন্য ওয়াইয়ের 3টি পূর্ণসাংখ্যিক মান, ওয়াইয়ের পূর্ণসাংখ্যিক মান, ঠিক আছে? ওয়াইয়ের 3টি মান কী কী মান? 1, 3, 5, ঠিক আছে? এখন দেখো আমাদের কী করতে হবে? গ্রাফ আঁকতে হবে। সমীকরণটির নিচে যে সমীকরণটা আছে ওয়াই ইকাল টু 2x - 1, সমীকরণটির লেখচিত্র, এটা কিন্তু সেই একই লেখচিত্র, ঠিক আছে? লেখচিত্রের মানও কিন্তু এইটাই। তাহলে এখন আমরা কি করব? আমরা একটা ক্রমজোর রেখে নেই আমরা এখানে, অতএব ক্রমজোর বলতে কী বোঝাচ্ছি দেখো, ক্রমজোরটি আমরা যে গ্রাফ পেপার আঁকার জন্য যে ক্রমজোরটা লাগে সেটা। ক্রমজোরটি কীরকম হবে? এক্সের মান 1 হলে ওয়াইও 1, তাহলে হবে 1, 1 গেল। এক্সের মান 2 হলে ওয়াই হলো 3, তাহলে হবে 2, 3 এলে ক্রমজোর। এক্সের মান 3 হলে ওয়াই হবে 5, তাহলে হবে 3, 5, এই ক্রমজোরটি। তাহলে এই মানগুলো আমরা গ্রাফ পেপারে বসাবো, ওকে? মানগুলো আমি গ্রাফ পেপারে তোমাদের বসিয়ে দেখাচ্ছি। আমি আলাদা একটা দেখি পেজ পাই কিনা হাতের কাছে। আমি একটা আলাদা পেজ এটা করে দেখাচ্ছি। মনে করো এটা গ্রাফ পেপার, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, আর মূলবিন্দু 0, ঠিক আছে? প্রথম মানটা হলো 1, আমি কিন্তু এখানে আন্দাজে ঘর নেব 1, এখানে 1 ধরলাম, এক্স অক্ষে 1,
ওয়াই অক্ষে 1 অন ধরলাম এখানে। ওকে, এবার কত 2 3, তাহলে এখানে এটা যদি 1 ধরি তাহলে 1 2 এলে 2 ধরলাম। এবার 3 আনুমানিক 1 2 3 আনুমানিক এখানে 3 2 3। এবার কত 3 5, তাহলে 1 2 3 এটা ধরলাম 3, উপরে 5 1 2 3 4 5, এই হলো 5, আমি আনুমানিক ধরেছি। ঠিক আছে, এইবার এটাকে এইভাবে যোগ করে দাও, স্কেল ধরে সুন্দর করে এইভাবে যোগ করে দাও। তাহলে এটা ছিল আমাদের 1 1, পরেরটা ছিল কত 2 3, এটা ছিল 2 3, পরেরটা ছিল 3 5 3 5। হয়ে গেল আমাদের গ্রাফ পেপার অঙ্কন। ঠিক আছে, এখন গ্রাফ পেপারে কিছু কথা আছে সেটা তোমরা জানো যে শখ কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ক্রমজোড়ের বিন্দুগুলো স্থাপন করা হলো। ব্যাস এতটুকু লিখে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের এরা গ নাম্বার তাহলে হয়ে গেল, এখানেই শেষ। তাহলে গ্রাফ তোমরা বুঝতে পেরেছো, আমি এটাও ছবি তুলে দিয়ে দেবো, পরে আবার দেখো। তাহলে আমাদের 15 নম্বর শেষ হয়ে গেল। এবার আসি আমরা 16 নম্বরে। ষোলো নম্বর অঙ্কটা পড়ো তোমরা। এফ আর রিয়াল সেট আর জি আর এটাও রিয়াল সেটের সদস্য। এরা দুটি ফাংশন যথাক্রমে এফ এক্স ইকাল টু 3x + 3 আর জি এক্স ইকাল টু x - 3/3 দ্বারা সংজ্ঞায়িত। জি ইনভার্স -3 এর মান নির্ণয় করো। জি ইনভার্স -3 দেখছো, একটু কিন্তু পেঁচানো, ভালো করে খেয়াল করো। আমাদের নির্ণয় করতে হবে জি ইনভার্স -3 এর মান। ওকে, দেখো ভালো করে, একটু পেঁচানো অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, না বুঝলে কোশ্চেন করবা। ওকে, প্রথমে জি এক্স কি দেওয়া আছে? দেওয়া আছে জি এক্স সমান x - 3/3, জি এক্স সমান x - 3/3। আমরা ধরে নেই, ধরি y ইকুয়াল টু জি এক্স। ঠিক আছে, y ইকুয়াল টু জি এক্স ইকুয়াল টু x - 3, কারণ এটা ইনভার্স আমরা বের করে নিতে হবে, ইনভার্সকে বিপরীত ফাংশন বের করে নিতে হবে, এই জন্য আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, y ইকুয়াল টু জি এক্স ইকুয়াল টু x - 3/3। ঠিক আছে, এখন জি এক্স যদি y সমান এইটা সরাসরি লেখা যায়, y সমান এইটা, তাহলে লিখি, বা y সমান এটা ধরে লিখলে আরেকটা লাইন করে নেওয়া যায়, আমি সরাসরি আর্গুন করতে পারি 3y ইকুয়াল টু 3y ইকুয়াল টু x - 3। ওকে, এটা আর্গুন সরাসরি করা যায়, সমস্যা না। তো এক্স ইকুয়াল টু কী হবে? এক্স ইকুয়াল টু হবে 3y + 3, সাইড চেঞ্জ করলাম, হায়ের মাত্রা একটু সরাসরি করা লাগবে। বা খেয়াল করো, জি ইনভার্স ওয়াই, জি ইনভার্স ওয়াই ইকুয়াল টু কী হবে? 3y + 3। বুঝতে পারছো? জি ইনভার্স ওয়াই হবে 3y + 3, কারণ এখানে এক্স যখন হলো তখন আমি যখন যেটা শুরুতে বলি, যেখানে ওয়াই যখন ধরে নিয়েছিলাম, আমরা ওয়াই ধরে নিয়েছিলাম, আমার পর ওয়াই দিয়ে এটা এক্স এর মান বের করে ফেললাম। ঠিক আছে, ওয়াই দিয়ে কী করলাম, পরে এক্স এর মান বের করলাম, এক্স সমান এটা আসলো, এক্স সমান এটা আসলো, আর বিপরীত ফাংশনে জি ইনভার্স ওয়াই সমান হবে 3y + 3। বা তাহলে জি ইনভার্স এক্স কী হবে? জি ইনভার্স এক্স সমান হবে, যদি ওয়াইতে যদি 3y + 3 হয়, তাহলে এক্স হবে 3x + 3। বুঝতে পারছো? অতএব এই জায়গাটায় খেয়াল করো, আমার এখন অঙ্কটা হয়ে যাবে যে জি ইনভার্স এক্স সমান যদি এইটা হয়, আমাদের নির্ণয় করতে বলছিল কি, আমাদের অঙ্কটা কী ছিল ক নম্বরে? জি ইনভার্স -3। তাহলে আমি লিখব জি ইনভার্স -3 ইকুয়াল টু, এখানে -3 মান বসিয়ে দেবো, -3 + 3, তাহলে হয় কত? -9 + 3
ইকুয়াল টু -6, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এইখানে যদি বুঝতে একটু সমস্যা হয় এখানে নোট দিতে পারো, এখানে নোট দাও y ইকুয়াল টু gx, y ইকুয়াল টু এই যে y ইকুয়াল টু gx, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আমাদের হয়ে গেল ক নাম্বার y ইকুয়াল টু gx। আরও একটা দিয়ে দিতে পারো, তাহলে আরও একটা বুঝতে বাড়াই দিই। এখানে y ইকুয়াল টু gx হলে তাহলে x ইকুয়াল টু কী হয়, বিপরীত ফাংশন নিয়ম অনুযায়ী x ইকুয়াল টু হয় g ইনভার্স y, বিপরীত ফাংশনের নিয়ম অনুযায়ী। এইটা দিয়ে দিও এইটার পাশে, এই সরাসরি আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম। এটা নোট, ওই তীর চিহ্ন অঙ্কের মধ্যে দেওয়া যাবে না, তোমরা আবার ভুলে দিয়ে দেবা। এইখানে এই নোটটা বিপরীত ফাংশনের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? এটা আমি শিখেছিলাম তোমাদের শুরুতে, বিপরীত ফাংশন ইনভার্স কীভাবে লিখতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট কমেন্টস করো, বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্টস করো। এবার আমরা খ নাম্বারে কতর খ করবো আমরা? 16র খ। 16র খ। তোমাদের কি কমেন্টস আসতেছে না? না কমেন্টস করো না? না বুঝোই না? আমি কিন্তু বুঝি না, একটু কমেন্টস করো। 16র খতে কী দেওয়া আছে? দেওয়া আছে এফএক্স। হ্যাঁ স্বামী বুঝছে, ধন্যবাদ। একটু কমেন্টস করলে আমি বুঝতে পারি তোমরা আসছো না, আমি মনে হয় ঘুমাই গেছো। 3x + 3 এটা আমাদের দেওয়া আছে। ধরে নিই আমরা গ নম্বরে বলছে g ইকাল টু এফ ইনভার্স। দেখা যাক, ধরি আগের মতো y ইকাল টু এফএক্স ইকাল টু 3x + 3, বা আগের মতো তার লেখা যায় y ইকাল টু 3x + 3 সরাসরি লেখা যায়, ঠিক আছে? বা x ইকাল টু কী লেখা যায়, আগে যেটা করলাম সেটাই, y মাইনাস এটা ওখান থেকে নিয়েও নিতে পারতাম সরাসরি, যাক তাও বিস্তারিত করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে x ইকাল টু দ্বারা এটা। এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অঙ্কে আমাদের বলা আছে এরা বাস্তব সংখ্যা সবাই, আর দেখা যাচ্ছে আর এর সদস্যরা এরকম সবাই বাস্তব সংখ্যা, ঠিক আছে? লিখতে পারি আমরা এখানে এত সময় পর আবার বুঝাবো, আগে এগুলো শেষ করি পরে আমি আবার বুঝাবো, আগে শেষ করি। এগুলো দেখতে থাকো, সাথে সাথে কমেন্টস করো। হ্যাঁ সবাই বলতেছো ক আবার বোঝানোর জন্য, আমি ক শেষে আবার বোঝাবো দরকার হয়, আমি দেখি সময়তে পারি কি না। আগে এটা একটু দেখে নাও, এগুলো সহজ আছে। এখানে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য, ঠিক আছে, এক্স সংজ্ঞায়িত। কোথায় পাইলাম এটা আমি? ওই যে বলা হয়েছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? এফ এবং জি উভয় বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার সদস্য। তাহলে এই যেটা আমরা এক্স ইকাল টু পাইলাম y - 3/3, এখানে এই টোটাল জিনিসটা এখানে ওয়াইয়ের যে কোনো মানের জন্য, ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্স সংজ্ঞায়িত হবে। বা আবার ভালো করে বোঝো, এখানে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্স সংজ্ঞায়িত হবে, ঠিক আছে? কারণ এরা সবাই বাস্তব সংখ্যা। তাহলে ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য লিখেছে, কিন্তু ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য, ওই যে আর, ঠিক আছে, ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য এখানে এক্স সংজ্ঞায়িত হবে, ঠিক আছে? তাই যদি হয়, অতএব এফ এর ডোম, সরি ডোম না, রেঞ্জ, এফ এর রেঞ্জ ইকাল টু আর ইকাল টু কোডোমেন। একই কথা, কোডোমেন রেঞ্জ একই, আমি তোমাদের শিখেছিলাম কোডোমেন, ঠিক আছে? বুঝতে পারছো কিনা খেয়াল করো। তার মানে
এফের রেঞ্জ যেহেতু, আবার খেয়াল করি জায়গাটা আবার বুঝে আসি, ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত, ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত, ঠিক আছে? তাহলে এফের রেঞ্জ মানে কোডোমেন, এটা কি হবে? এফের রেঞ্জ বা কোডোমেন এরা ফাংশন হবে, ফাংশন এফের রেঞ্জ সমান কোডোমেন, এরা সব সমান হবে, রেঞ্জ কোডোমেন একই হবে, বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম। কারি বাড়ছে এত সময় পরে। অর্থাৎ তুমি যদি কোডোমেন এক এক ফাংশন তো মনে আছে আমরা সেখান থেকে শিখেছিলাম, কিন্তু ডোম রেঞ্জ, ঠিক আছে, ফাংশন থেকে শিখেছিলাম। তাহলে যদি ওয়াইয়ের মান বাস্তবই হয়ে যায়, একটা ওয়াইয়ের মানের জন্য একটা এক্সের মান পাবো, 5টা ওয়াইয়ের মানের জন্য 5টা এক্সের মান পাবো, 10টা ওয়াইয়ের মানের জন্য 10টা এক্সের মান পাবো, বাস্তব মান পাই যাবো, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে আলাদা আলাদা মান আসবে, ঠিক আছে? এফের রেঞ্জ বা কোডোমেন আমাদেরগুলো সমান হবে, ঠিক আছে? যদি সমান হয় তাহলে ফাংশনটি সার্বিক হবে, মানে প্রত্যেকটা আলাদা মানের জন্য আমরা আলাদা মান পাবো, অর্থাৎ আলাদা ডোমের জন্য আলাদা রেঞ্জ পাবো, আলাদা ডোমের জন্য আলাদা রেঞ্জ পাবো। অতএব ফাংশনটি সার্বিক। সার্বিক মনে আছে? আমি কিন্তু আগের ক্লাসে একটা ক্লাসে শিখেছিলাম সার্বিকটা কি, 1 2 এক এক এবং সার্বিক, এগুলো সবই আমি শিখেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, রাফিদ কমেন্টস করে না, কারণ খুব বুঝতেছে, ভালো বুঝে গেলে তার কমেন্টস করার দরকার নাই, তারপর একটু বুঝছি বললে আমি আগাইতে পারি তাড়াতাড়ি। তাহলে এটা শেষ হয়ে গেল আমাদের, এটাই অ্যান্সার যে ফাংশনটি সার্বিক। কারণ কি, আবারও বলি আমি, কারণ কি, ওয়াইয়ের যে কোনো বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত, তার মানে ওয়াইয়ের যতগুলো বাস্তব মান পাবো এক্সের ততগুলো মান পাবো, ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা ডোমের জন্য প্রত্যেকটা রেঞ্জ থাকবে, যতগুলো ডোম থাকবে ততগুলো রেঞ্জ থাকবে, তার মানে এটা সার্বিক। আমরা চিত্র দিয়ে বুঝেছিলাম। হ্যাঁ, বুঝছো? জিব্রান বুঝছে, ওকে, ধন্যবাদ। নেক্সট অঙ্কে যাই আমরা, গ নাম্বার। গ নাম্বারে দেখো দেওয়া আছে কি, এফ এক্স ইকাল টু 3x প্লাস 3। মনে আছে, ভালো। 10-এর যারা আসো, বুঝতে প্রবলেম হলে কমেন্টস করো। আগের মতো ধরে নেই, একই রকম কিন্তু প্রায় ধরি, y ইকাল টু এফ এক্স ইকাল টু 3x প্লাস 3। তাহলে কী লিখতে পারি আমরা, বা এফ এক্স ইকাল টু ওয়াই, এটা আলাদা লিখলাম, খেয়াল করো, y ইকাল টু এফ এক্স ইকাল টু 3x প্লাস 3, ওকে, y ইকাল টু এফ এক্স ইকাল টু 3x প্লাস 3। আগেরবার আমরা কী লিখতাম, y ইকাল টু 3x প্লাস 3। এবার বাম দিকে দূরে লিখে যাচ্ছি y ইকাল টু এফ এক্স বা এফ এক্স ইকাল টু ওয়াই, এফ এক্স ইকাল টু ওয়াই, বুঝতে পারছো? এফ এক্স ইকাল টু ওয়াই বা বিপরীত ফাংশন অনুযায়ী তাহলে কী হবে, তাহলে বিপরীত ফাংশন অনুযায়ী হবে কি, এক্স ইকাল টু কী হবে, এফ ইনভার্স ওয়াই, বুঝতে পারছো? বিপরীত ফাংশন মানে আছে এক্স ইকাল টু এফ ইনভার্স ওয়াই, এটা হলো বিপরীত ফাংশন, মনে থাকার জন্য এটা। নেক্সট পেজে যাচ্ছি আমি, এক্সের মান পাইলাম এক্স ইকাল টু এফ ইনভার্স ওয়াই, বিপরীত ফাংশন হিসাবে করে রাখলাম। ওকে, তা আমরা করতেছি 16-র কত, গ, 16-র গ করতেছি। আবার y ইকাল টু কী আছে, 3x প্লাস 3, কই আছে দেখাও, আমি দেখাই দিই একটু আবার তোমাদের। আমরা এখানে কী লিখেছিলাম, y ইকাল টু এফ এক্স ইকাল টু 3x প্লাস 3, এই লাইনটা খেয়াল করি, এই লাইনটা কিন্তু বারবার করতেছি আমি। এখন আমি এখান থেকে বিপরীত ফাংশন বের করলাম, y ইকাল টু এফ এক্স, এই যে y ইকাল টু এফ এক্স,
তাহলে এক্স ইকাল টু হবে এফ ইনভার্স ওয়াই। এগেল এই দুইটা। আবার লেখা যায় ওয়াই ইকাল টু, এই শেষেটা লেখা যায়, আগে যেটা লিখতাম আমি ওয়াই ইকাল টু 3x + 3, এইটা আমি অপর পেজে লিখেছি ওয়াই ইকাল টু 3x + 3। বুঝতে পারছো সবাই? ওয়াই ইকাল টু 3x + 3, এই পার্টটা লিখে কী হয় দেখো তাহলে। এই যে ওয়াই ইকাল টু 3x + 3 বা 3x সমান কী লেখা যায়? 3x সমান লেখা যায় ওয়াই মাইনাস 3, বা তাহলে x সমান লেখা যায় ওয়াই মাইনাস 3/3। বুঝতে পারছো? তাহলে সেটা সমাধান, এটা তো কোনো প্রবলেমই না তোমাদের কাছে। এখন দেখো x সমান বাড়াইলো এই মানটা, আর আগের পার্টটা একটু খেয়াল করো, খুব সহজ অঙ্ক কিন্তু। x সমান কি এখানে? x সমান এফ ইনভার্স ওয়াই। দেখতে পাচ্ছ সবাই? x সমান এফ ইনভার্স ওয়াই। আবারও খেয়াল করো, x সমান এফ ইনভার্স ওয়াই, আর এ পাশের পেজে কী আছে? এখানে আছে x সমান ওয়াই মাইনাস 3/3। তাহলে এই দুটো সমান, ঠিক আছে? সুতরাং লেখা যায় এফ ইনভার্স এক্স ইকাল টু লেখা যায় এফ ওয়াইটা আমি লিখি না, ওয়াই আগে ওয়াই, এফ ইনভার্স ওয়াই। লাইনটা মানে দেখতে সমস্যা হয় তোমাদের। অতএব এফ ইনভার্স ওয়াই সমান লেখা যায় কত? ওয়াই মাইনাস 3/3। এই লাইনটা বুঝছো কি না? এফ ইনভার্স ওয়াই সমান লেখা যায় ওয়াই মাইনাস 3/3। না বুঝলে একটু কোশ্চেন করো, কারণ আমরা এইটার সমান এক্স লিখেছি, এইটার সমান এফ ইনভার্স, এইটার সমান এক্স সমান, আগের পৃষ্ঠে আছে এক্স সমান এফ ইনভার্স ওয়াই, ঠিক আছে? তাহলে এইটার সমান যদি এফ ইনভার্স এক্স মাইনাস ওয়াই থাকে, এফ ইনভার্স ওয়াই থাকে, ঠিক আছে? তাহলে আমরা এইটার পরিবর্তে এফ ইনভার্স ওয়াই লিখেছি, আর ডান দিকে যেটা আছে সেটা মনে করো এখানে বসেই আছে, ঠিক আছে? এখন দেখো তাহলে এফ ইনভার্স এ ওয়াই যদি এটা হয়, তাহলে এফ ইনভার্স এক্স কী হবে? এ ওয়াই জায়গায় এক্স হয়ে যাবে, এক্স মাইনাস 3/3 হবে। এটুকু বুঝছো কিনা দেখো। এফ ইনভার্স ওয়াই যদি এটা হয়, তাহলে এফ ইনভার্স এক্স কী হবে? ওয়াই জায়গায় এক্স হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখন এই দুটো তো সমান। বুঝতে পারছো? এ দুটা সমান। আরেকটা লাইন আছে একটু দেখো, আমাদের আবার আগে ধরা আছে এফ ইনভার্স এক্স ইকাল টু জি এক্স, ঠিক আছে? এফ ইনভার্স এক্স ইকাল টু জি এক্স। এখন কী দাঁড়ায় লাইনটা দেখো, তাহলে দাঁড়ায় অতএব বোথ সাইড থেকে তুমি এক্স বাদ দাও, এফ ইনভার্স ইকাল টু জি হয়ে গেল, শর্ট। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝে ফেলছো। ওকে, আর কারো কমেন্টস? খুব সহজভাবে করাইলাম অঙ্কটা আমি। নেক্সট অঙ্কে যাবো আমরা। জিম বুঝছো, সবাই বুঝছো? ওকে, থ্যাংক ইউ। আমাদের পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হইল আমাদের 18। ক নম্বর দেখো প্রথমে। 18 তো না, 17। 18 তো না, এখানে 17। এফ এক্স ইকাল টু রুট অফ এক্স মাইনাস 4। এফ এক্সের ডোম নির্ণয় করো। ওকে, করি আমরা। দেওয়া আছে এফ এক্স ইকাল টু রুট অফ এক্স মাইনাস 4, ডোম নির্ণয় করব, ঠিক আছে? দেখো তাহলে সুন্দর অঙ্ক। ফাংশনটি এক্স মাইনাস 4 ইজ গ্রেটার দ্যান আর ইকুয়াল 0, বা যদি সাইড চেঞ্জ করি এক্স ইজ গ্রেটার দ্যান আর ইকুয়াল 4 এর জন্য সংজ্ঞায়িত হবে
সংজ্ঞায়িত হবে। কারণ কি? কারণ এখানে রুট দেওয়া আছে, তার মানে এখানে যদি 4-এর চেয়ে ছোটো মান আসে, 4-এর থেকে ছোটো মান আসে, তাহলে এটা ঋণাত্মক সংখ্যার বর্গমূল আসবে, যেটা সংজ্ঞায়িত নয়। ঋণাত্মক সংখ্যার বর্গমূল সংজ্ঞায়িত নয়। আপাতত তোমাদের সংজ্ঞায়িত নয়, উপর ক্লাসে পাবা, সেখানে সংজ্ঞায়িত করতে পারবা। আপাতত সংজ্ঞায়িত নয়। সেজন্য আমাদের মানটা হতে হবে কি 4-এর সমান বা 4 থেকে বড়। 4-এর সমান আসলে 0 হবে, আর 4 থেকে বড় হলে সেগুলো ধনাত্মক সংখ্যা আসবে। ঠিক আছে? তাহলে 4-এর সমান বা 4 থেকে যদি বড় হয়, তাহলে ফাংশনটা কি হবে? সংজ্ঞায়িত হবে। তাহলে তখন ডোম কি হবে? আমাদের ডোম নির্ণয় করতে হবে। অর্থাৎ ডোম এফ ইকাল টু হবে, আমরা সেট গঠন পদ্ধতি লিখে যাব এক্স। ঠিক আছে? এক্স, যেখানে এক্স ইজ এলিমেন্ট অফ আর। ঠিক আছে? এবং এক্স ইজ এলিমেন্ট অফ আর বাস্তব সংখ্যা, এবং এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 4। এই হলো রেঞ্জ। ঠিক আছে? কারণ অনেকগুলো সংখ্যা, বাস্তব সংখ্যা অনেকগুলা, এক্সের অনেক মান আছে এখানে, আমরা কতগুলো লিখবো, এর জন্য সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। ঠিক আছে? ডোমটা হবে এক্স, যেখানে এক্স হয় বাস্তব সংখ্যা, এবং এর অবশ্যই হবে 4 এবং 4 থেকে বড় যত সংখ্যা আছে সবই ডোম হবে। বুঝতে পারছো কিনা বলো? সুন্দর অঙ্ক। এবার 17 খ করবো আমরা। কমেন্ট চাই। রুট কই যাবে? রুট তো এই শুরুতে আমি লাইনে বেনিশ করে দিছি। রুট তোমার, আমি যেভাবে কথাগুলো লিখেছি এর মধ্যেই রুট ব্যাখ্যা করা হয়ে গেছে। রুট তোমার দরকার নাই। তোমার এখানে কোন মানগুলো তুমি নিতে পারবা, এই যে সমীকরণটা আছে, এক্সের কোন মানগুলো তুমি নিতে পারবা সেইগুলো ব্যাখ্যা করতে হবে। এক্সের তুমি এখানে তুমি যদি মনে করো যে এরকমও তো হতে পারে, ডোম ঋণাত্মক সংখ্যা হতে পারে, 1 2 3 এই সংখ্যাগুলো হইতে পারতো, ঋণাত্মক দিকের অসংখ্য সংখ্যা আছে সেগুলো হইতে পারতো। ঠিক আছে? সেই সংখ্যাগুলো তো আমি নেই নাই। ওকে, সেই সংখ্যাগুলো নেই না, কারণ সেই সংখ্যাগুলা রুট কিছুই করতে হবে না। এখানে তোমার একটা এই যে ব্যাখ্যার মধ্যে সব আছে, আমি ব্যাখ্যাটা আবারও পড়তেছি, খেয়াল করো। রুট কিছুই করতে হবে না, ব্যাখ্যার মধ্যে সবই আছে। তোমার এখানে যে মানগুলো আছে, এখানে যে আমি যেটা লিখেছি যে এক্সের মান, এখানে এইটা খেয়াল করো, এক্সের মান যদি 4 থেকে বড় হয়, 4 এবং 4 থেকে বড় হয়, তাহলে এটা সংজ্ঞায়িত হবে। তাহলে 4 এবং 4-এর বড় যে কোনো সংখ্যাই আমাদের এখানে ডোম। ঠিক আছে? তোমার এখানে অঙ্কটা করে ভাবে দেখাতে হবে না, কারণ আমিও এখানে এটা করে দেখাই না, এটা আমি রেখেছি সেট গঠন পদ্ধতিতে রেখে দিছি, করে দেখাতে হবে না, কারণ অসংখ্য সংখ্যা আছে, তোমার এটা করে দেখানোর কোনো দরকার নাই। ঠিক আছে? তাহলে আমরা যেটা বলেছি যে তুমি তো চাচ্ছ যে এখানে রুট থাকতো, এখানে রুট থাকবে না, এখানে রুট থাকার দরকার নাই। কারণ আমরা যেখানে বুঝাইতে চেয়েছি যে এইটার সমান যদি 0 হয়, আর যদি এটাকে সরাই নিলাম, তখন যদি দেখি 4 হয়, অর্থাৎ এক্সের মান 4 এবং 4 থেকে যদি বড় হয়, তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হয়। এক্সের কোন মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয় সেইটা আমার বোঝার বিষয়। এক্সের কোন মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয় সেইটা বোঝার বিষয়। এখানে তোমার এটা করতে বলে নাই। ঠিক আছে? তোমার সেই মানগুলো দিয়ে দিলে হবে, আমি সেই মানগুলোই দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে? এবার দেখো বুঝছো কিনা। আমার শুধু সেই মানগুলোই দরকার, এখানে পুরো অঙ্ক করে দেখাইতে হবে না, কারণ তুমি করে দেখাইতে পারবে না, তাহলে এখানে কোটি কোটি সংখ্যা আছে, তুমি কতগুলো সংখ্যা লিখবা? এই জন্য তোমার শুধু ব্যাখ্যা দিলেই চলবে। আসি আমরা খ নাম্বারে। ঠিক আছে? খ নাম্বারের মতো অঙ্ক একটু আগে করেছি আমরা। ধরি এ বি ইজ এলিমেন্ট অফ ডোম এফ। ঠিক আছে? একক ফাংশন কি না সেইটা আগের সেই কথাগুলি লিখব। ফাংশনটি একক হবে যদিও কেবল যদি এফ এ ইকাল টু এফ
বি হলে হলে এ ইকুয়াল টু বি হয়। ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলো x1 x2 দিয়ে করবা না, তাহলে অনেক সময় ভুল করে ফেলবা, এ বি দিয়ে করবা। ঠিক আছে, অথবা অঙ্কের মধ্যে যে অক্ষর থাকবে না সেই রকম অক্ষর দিয়ে করবা, একই অক্ষর থাকলে প্রবলেম হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু বসিয়ে দেখি। এফ এ এফ বি বসাইলে কী হয়, আমাদের এফ এক্স কী আছে, এফ এক্স আছে রুট অফ এক্স মাইনাস ফোর, এফ এক্স আছে রুট অফ এক্স মাইনাস ফোর, তাহলে এফ এ কী হয়, রুট অফ এ মাইনাস ফোর, এফ বি কী হয়, রুট অফ বি মাইনাস ফোর। আমরা ধরে নিচ্ছি এফ এ ইকুয়াল টু এফ বি, তাহলে লিখতে পারি আমরা যেহেতু এফ এ ইকুয়াল টু এফ বি, তাহলে এর রাইট সাইডের সমান রুট অফ এ মাইনাস ফোর ইকুয়াল টু রুট অফ বি মাইনাস ফোর। বুঝতে পারছো? বা বোথ সাইড স্কোয়ার করো, এখন রুটকে বাদ দাও, এ মাইনাস ফোর ইকুয়াল টু বি মাইনাস ফোর। বুঝতে পারছো? এই পাশেই করে দিই আমি, তাহলে বোথ সাইড থেকে ফোর বাদ দাও, তাহলে থাকে কি এ ইকুয়াল টু বি, আগেটার মধ্যে দেখো এ ইকুয়াল টু বি হয়ে গেল, আর এ ইকুয়াল টু বি হলে কী হয়, ফাংশনটি এক এক। বুঝতে পারছো কি না? অতএব ফাংশনটি এক এক। ঠিক আছে, কী বলতে বলছিলে, ফাংশনটিকে নির্ধারণ করো। ওকে, ফাংশনটি এক এক নির্ধারণ করলাম। কমেন্টস চাই, বুঝছো কি না? এই সেট মানে দেখা যায় না এত সময়, তোমরা একটু আবার দেখো ক্লিয়ার করে, কমেন্টস করতা না দেখা গেলে। দেখা এখন মানে দেখা যাচ্ছে সব, একটু দেখে আমাকে কমেন্টস করো, বুঝছো কি না? যারা দেখো না, আমি আবারও বলতেছি, যেহেতু এফ এ ইকুয়াল টু এফ বি ছিল, তাহলে রাইট সাইড রুট অফ এ মাইনাস ফোর ইকুয়াল টু রুট অফ বি মাইনাস ফোর হবে। বোথ সাইডকে বর্গমূল করলাম, তাহলে এ মাইনাস ফোর বি মাইনাস ফোর, বোথ সাইড থেকে ফোর বাদ দিলাম, এ ইকুয়াল টু বি, তাহলে ফাংশনটি এক এক হয়ে গেলে। আগে আমরা এটা একটা অঙ্ক করেছি, তাই না? জিহান বুঝছো কি না একটু কমেন্টস করো তো দেখি, তুমি তো বাংলা এমনিতেই কম বুঝো। তা আমাদের সাথে থেকে থেকে মানে কিছু বাংলা শিখেছো, তাই না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই, গ নাম্বারে। রাফিদ বুঝছে, ধন্যবাদ। ক্লাস 10 কি কেউ আসো না? চিন্তা করছো ছোটদের সাথে ক্লাস করে মজা পাই না? তোমাদের দাওয়াত দিয়েছিলাম একটু থাকার জন্য। 17 গ করব। 17 গ কি করতে বলা হয়েছে দেখো তো, এফ ইনভার্স এক্স ফাংশন কি না লেখচিত্রের সাহায্যে দেখাইতে হবে আবার। ওকে, আবার একটা লেখচিত্র হয়ে যাক, দেওয়া আছে। বাংলায় সমস্যা নাই? ওকে, ভালো ভালো, আমরা তোমাকে বাংলা শিখাতে পেরেছি, সেইটা বলো। সমস্যা থাকবে কেন? ইংলিশ শিখাতে না পারি, বাংলা তো শিখেছি, তাই না? এফ এক্স ইকাল টু এক্স মাইনাস রুট অফ এক্স মাইনাস ফোরটা দেওয়া আছে আমাদের, তাই না? আমরা ধরে নেই ওয়াই ইকাল টু আগের মতো, কিন্তু এফ এক্স ইকাল টু রুট অফ এক্স মাইনাস ফোর। ওকে, এখানে ওয়াই ইকাল টু এফ এক্স লেখা যায়, আগেরটা যেমন লিখেছিলাম, এই দুইটা সমান লিখেছিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে বিপরীত ফাংশন বের করবো, এই জন্য এই দুটো লিখলাম। ঠিক আছে, মনে থাকা যেন ওয়াই ইকাল টু প্রথমে এই দুটো লিখবো একবার, আবার এই দুটো লিখবো একবার। হ্যাঁ কারিব, তাহলে বুঝতেছো কিনা একটু কমেন্টস করো। আবারও খেয়াল করো, আমি একটু আগের অঙ্কটার মতো কিন্তু করেছি,
ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু রুট অফ এক্স মাইনাস ফোর। এখন ওয়াই ইকুয়াল টু এফ এক্স এটা ধরে আমরা বিপরীত ফাংশন হিসাবে এক্স এর মান বের করবো একবার, আবার ওয়াই ইকুয়াল টু রুট অফ এক্স মাইনাস ফোর দিয়ে আবার একটা অংশ করবো। তাহলে দেখি ওয়াই ইকুয়াল টু লিখলাম এফ এক্স, ওকে ওকে, তাহলে লেখা যায় বা ঘুরে যদি লিখি এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তার বিপরীত ফাংশন অনুযায়ী এক্স ইকুয়াল টু কী লেখা যায়, এফ ইনভার্স ওয়াই। বুঝতে পারছো? এটা থাকলো এখানে এফ ইনভার্স ওয়াই, মাথায় রাখো এই জিনিসটা। আবার বাকি অংশ দেখি, আবার ওয়াই ইকুয়াল টু কি, ওয়াই ইকুয়াল টু লেখা যায় এইটা পরের অংশের ধরে বলছিলাম রুট অফ এক্স মাইনাস ফোর। বোথ সাইড স্কোয়ার করো তো, তাহলে কী হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট অফ এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার, স্কোয়ার করলাম, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ায় এক্স মাইনাস ফোর, বা তাহলে এক্স ইকুয়াল টু কী দাঁড়ায়, ওয়াই স্কোয়ার প্লাস ফোর দাঁড়ায়। বুঝতে পারছো? এখন দেখো এইখানে এক্স ইকুয়াল টু কী আছে, এফ ইনভার্স ওয়াই, এখানে এক্স ইকুয়াল টু কী আছে, ওয়াই স্কোয়ার প্লাস ফোর, এদের তো এখন সমান লেখা যায় না, অতএব এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু লেখা যায় ওয়াই স্কোয়ার প্লাস ফোর। তাই যদি হয়, খেয়াল করো এই জায়গাটা, এফ ইনভার্স ওয়াই সমান যদি হয় ওয়াই স্কোয়ার প্লাস ফোর, তাহলে এফ ইনভার্স এক্স কী হবে, এফ ইনভার্স এক্স যখন লিখবে এগুলো হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ফোর। আশা করি বুঝতে পারছো? ওকে, আমাদের এখানে এই অংশটা শেষ। আমরা লেখচিত্রের মাধ্যমে আমরা কয়েকটা মান নির্ণয় করব। এখানে কিছু কথা লিখতে হবে, একটু খেয়াল করো। আমি করে কথা লিখে দিচ্ছি। আমরা লিখব এক্সের কয়েকটি মানের জন্য, এটা করতেছি আমরা 17 গ। এক্স এর কয়েকটি মানের জন্য আগেরটা স্কোয়ার করলেন না, তাহলে এবার কেন করলেন? এই গাধা ক নম্বর অঙ্ক আমার কথা বুঝতেই পারে না। ক নাম্বার তোমার স্কোয়ার করতে বলে নাই, তুমি স্কোয়ার করে করতে পারো, স্কোয়ার করে তুমি তালিকা পদ্ধতিতে অঙ্কটা করতে পারো, ঠিক আছে? তোমার যদি খুব স্কোয়ার করতে মনে হয় তুমি স্কোয়ার করে তালিকা পদ্ধতি করতে পারো, অনেক বড় অঙ্ক হবে। আমি সেট গঠন পদ্ধতিতে করছি বিধে আমার স্কোয়ার করা লাগে নাই। আমি ওটা দেখাই গেছি যে এক্সের মান 4 এবং 4 থেকে যদি বড় হয় তাহলে একমাত্র সেই মানগুলো নেওয়া যাবে, বাকি মানগুলো নেওয়া যাবে না। কারণ আমি যদি 4-এর থেকে ছোটো মান নেই তাহলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল আসবে, আর ঋণাত্মক সংখ্যার বর্গমূল আসলে সেটা গ্রহণযোগ্য না, সেটা সংজ্ঞায়িত না। ঋণাত্মক সংখ্যার বর্গমূল তোমাদের কাছে আপাতত সংজ্ঞায়িত না, সেই জন্য সে মানগুলো নেওয়া যাবে না। তাহলে কোন মান নিতে হবে? নিতে হবে 4 এবং 4 থেকে বড় মানগুলো। তাহলে আমাকে ডোম নির্ণয় করতে বলছে, তাহলে আমি তো নর্মালি বুঝতে পারতেছি ডোম কী হবে, 4 এবং 4 থেকে বড় সকল সংখ্যা আমার ডোম হবে। আমার কি দরকার স্কোয়ার করার, এত কিছু করার দরকার নাই। তুমি যদি এটাকে স্কোয়ার করে করতে চাও পুরো অঙ্ক আকারে, তাহলে পুরো তালিকা পদ্ধতিতে বিশাল আকারে করা যায়, সমস্যা নেই, সেটা দরকার নাই। তারপর তুমি ভিডিওটাকে বারবার টেনে টেনে শোনো, তারপর যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে বলো, আমি আরও দরকার ওটা নিয়ে তোমাকে ব্যাখ্যা করব, ঠিক আছে? এমনকি তোমাদের দরকার হয় স্কোয়ার খুব করার দরকার করে আমি তালিকা পদ্ধতিতে করে তোমাকে দেখাবো। তাহলে আপাতত এটা দেখো, এক্সের কয়েকটি মানের জন্য আমি কি বলতেছিলাম জানো, এক্সের কয়েকটি মানের জন্য এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স এর কয়েকটি মান বের করে, এই লেখচিত্রটা ভালো করে দেখবা। তোমাদের আগে কিছু লেখচিত্র বাদ দিয়ে আসছি, এই একটা থেকে অনেকগুলো শিখে ফেলবা। এফ ইনভার্স এক্সের কয়েকটি মান বের করে নিচের ছকটি তৈরি করি। ছকটি তৈরি করি, ঠিক আছে? তাহলে ছকটা খেয়াল করো ভালো করে সবাই। আগে লেখচিত্রগুলো এখানে একবার আমি সলভ করে দিচ্ছি। এটা হবে আমাদের এক্সের মান, এটা হবে এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স, বোঝা যায় তো?
এখন আমাদের যে মানটা, তোমার তো পৃষ্ঠা উল্টাইছি তোমরা দেখতে পাচ্ছ না, তাহলে আমি এফ ইনভার্স এক্স এখানে লিখে রাখি। এফ ইনভার্স এক্স ইকাল টু আমাদের ওই পৃষ্ঠা ছিল এক্স স্কোয়ার প্লাস 4, এইটা আমরা মান বসাবো। ঠিক আছে, এক্সের কয়েকটা মানের জন্য এইটা মান বের, এটা কিন্তু এখানে লেখা লাগবে না, কারণ তোমাদের পেজ উল্টে সুবিধা তোমরা দেখতে পাচ্ছ না, এই জন্য আমি সামনে নিয়ে আসলাম। এখানে এক্সের কয়েকটা মানের জন্য এফ ইনভার্স এক্সের কী মান আসে এইখানে মান বসাবো, ডান দিকে এক্সের মান বসাবো, তাতে এফ ইনভার্স এক্সের মান কী আসে আবারও খেয়াল করো, আমি মান বসাবো ডান দিকের এই এক্সে, এই এক্সে মান বসালে এফ ইনভার্স এক্সের মান কী আসে, মানে বিপরীত ফাংশনের মান কী আসে দেখবো। এক্সের মান যদি অন বসাই, খেয়াল করো প্লাস অন যদি বসায় এক্সের মান, তাহলে কত হয়, অন স্কোয়ার করলে অন হয়, 4×1 5 হয়, তাহলে এক্সের মান যদি অন ধরি তাহলে এফ ইনভার্স এক্সের মান হয় 5 প্লাস অন ধরলে। ঠিক আছে, এক্সের মান যদি প্লাস অন এখানে ধরি প্লাস অন, এক্সের মান যদি মাইনাস অন ধরি, মাইনাস অন স্কোয়ার করলে কী হবে, প্লাস হবে, মাইনাস অন স্কোয়ার করলেও প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে কত হবে, 5 হবে। এক্সের মান যদি +2 ধরি, 2 দুগুণে 4, 4 আর 4 8, 2 দুগুণে 4, 4 আর 4 8। এক্সের মান যদি -2 ধরি, -2 ধরলেও 2 দুগুণে 4 +4 হয়ে যাবে, তাতেও 8 হবে। এক্সের মান যদি -3 ধরি, তাহলে 3 3 9 প্লাস, প্রথমে +3 ধরি, 3 3 9 8 4 13, 3 3 9 8 4 13, আর যদি -3 ধরি তাও 13। এতটুকু বুঝছো কিনা কমেন্টস করো। এখানে মানগুলা তোমাদের এই লেখচিত্রের মানগুলো নেওয়ার সময় স্কোয়ার যদি থাকে, এটা উপবৃত্তাকার বৃত্তাকার কতগুলো লেখচিত্র আছে, আমি লেখচিত্র আলাদা একটা ক্লাস নেব, এখান থেকে বুঝে যাই কিছুটা মাথায় রাখার জন্য। এই মানগুলো যে সংখ্যায় নেবে, একবার প্লাস নেবে একবার মাইনাস নেবে, কারণ এগুলো অনেকটা উপবৃত্তাকার হবে, অনেকটা বৃত্তাকার হবে। এই মানগুলো এই জন্য একটা যেটাই যে সংখ্যায় নাও একবার প্লাস নিতে হবে একবার মাইনাস নিতে হবে। এটা নিয়ে আমি বিস্তারিত আরও একটা ক্লাসে বলবো, আপাতত এটা মাথায় রাখো যে এরকম স্কোয়ার দেওয়া গেলে সেগুলো বৃত্তাকার উপবৃত্তাকার এরকম হতে পারে। এই সমীকরণগুলো এর মানগুলো প্লাস মাইনাস নিতে হবে, যেটা সংখ্যারই প্লাস নেবা সেই সংখ্যারই মাইনাস নিতে হবে। ঠিক আছে, বুঝছো কিনা কমেন্টসে কুইক কমেন্টস। হ্যাঁ, কয়টা বসানো লাগবে মান, আমি কয়টা বসাইছি আপাতত এই কয়টা বসালেই হবে, আমি 6টা বসাইছি, 1 2 3 4 5 6, সর্বোচ্চ 6টার বেশি লাগে না, কারণ বৃত্তাকার মান হবে তো। হ্যাঁ, যখন পুরো বৃত্ত হবে তখন একটু বেশি লাগে, 8টা 10টা মান লাগে পুরো বৃত্তের শেপ আনার জন্য। তো আমি যেটা নিয়েছি আপাতত অধিকাংশ ক্ষেত্রে 6টায় হয়, মাঝে মাঝে একটু বেশি নিতে হবে, যদি টোটাল বৃত্ত হয়ে যায় তখন একটু বেশি নেওয়া লাগতে পারে, সেটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, এতগুলো মান সমস্যা কি, হ্যাঁ কারে বুঝছো, গুড। কয়টা মান নেবে, হ্যাঁ আমি তো জিয়ানের কথারই জবাব দিচ্ছিলাম। মান আমি যে 6টা নিয়েছি আপাতত 6টা নাও, মিনিমাম 6টা নাও, এরপর বেশি মাঝে মাঝে নেওয়া লাগতে পারে। আমি যখন এই লেখচিত্র নিয়ে আলাপ করবো তখন আরও বলে দেবো, বৃত্ত হলে তখন আরও বেশি নেওয়া লাগবে। আর এই যে মানগুলো আছে উপবৃত্তাকার, এগুলো 6টা নিলে এনাফ। ঠিক আছে, এখন আমাদের একটা লেখচিত্র আঁকি, খেয়াল করো লেখচিত্রটা। এক্স প্রাইম, ওয়াই প্রাইম 0। দেখো প্রথম বিন্দুটা হলো 1 এবং 5, এখানে একটা কাজ আছে, দুইটা কিন্তু এখানে জিনিসটা খেয়াল করো, এই যে 5 5 8 8 13 13 -1 +1, ঠিক আছে, এই মানগুলো খেয়াল করো, মানগুলো একটা প্লাস একটা মাইনাস নেওয়ার কারণটা কি, কারণটা হলো যাতে এটা রাউন্ড হয়। আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা করি, এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো না, লেখচিত্রটা দেখো।
হ্যাঁ আমার মতোই নিতে হবে, প্লাস মাইনাস মানগুলো আমার মতোই নিতে হবে। ঠিক আছে, অনেক সময় ভগ্নাংশ থাকবে। আমি যেভাবে 1 2 3 4 5 সিরিয়ালে নিয়েছি, এই সিরিয়ালে তোমার হয়তো নেওয়া সবসময় নাও যেতে পারে। এখানে কোনো ভগ্নাংশ নাই বিধায় আমি সিরিয়ালে নিতে পেরেছি। অনেক সময় ভগ্নাংশ থাকবে, সেক্ষেত্রে তোমাকে মান চেঞ্জ করে হয়তো 1 3 9 7 এরকম উল্টাপাল্টা মান নেওয়া লাগতে পারে। ঠিক আছে, তবে যে মানটাই নেবা, তুমি মনে করো 7 নিছো তো +7 -7 নিবা। তুমি মনে করো 5 নিয়েছো, +5 -5 নিবা। এইটাই বড় কথা, তুমি যে সংখ্যায় নাও। ঠিক আছে, এখন সিরিয়াল নেওয়া লাগবে এমন কোনো কথা নাই। আমি সিরিয়াল নিয়েছি, এখানে ভগ্নাংশ ছিল না বিধে আমি নিতে পেরেছি। কিন্তু ভগ্নাংশ থাকলে সবসময় সিরিয়াল নেওয়া যায় না, কারণ কাটাকাটি যায় না, মিলে না। এটা এই জিনিস তোমরা শিখেছো আগে, যে ভগ্নাংশ থাকলে আমরা আমাদের হিসাব করে মান নিতে হয়, খুঁজে খুঁজে বের করতে হয় কোনটা ভগ্নাংশ ছাড়া আছে। ভগ্নাংশ যদি করা যায় না তা কিন্তু না, কিন্তু আমরা সাধারণত করি না, কারণ ভগ্নাংশ মানটা বসালে গ্রাফটা সুন্দর হয় না। ঠিক আছে, আর কোনো কমেন্টস? তাহলে এই জাতীয় মান আপাতত আমি যেটা নিয়েছি 6টাই তোমরা সবসময় নেবা। যদি বৃত্ত না হয়, এখন যে চিত্রটা আসবে এই জাতীয় চিত্রে 6টা মান আপাতত এটাই মাথায় রাখো, 6টা মানে নিতে হবে। এবং যে সংখ্যা প্লাস নেবা সেই সংখ্যা মাইনাস নিবা। ঠিক আছে, দুইটা জিনিস আমি কনফার্ম করলাম যে 6টা মান নিবা এক, দ্বিতীয়ত যে চিহ্ন যে সংখ্যা প্লাস নেবা সেই সংখ্যা মাইনাস নিবা। ওকে, আর একটা হলো যে সংখ্যা যে কোনো সংখ্যা নিতে পারো। আমি 1 2 3 নিয়েছি, তোমরা এখানে 1 2 3 না নিয়ে 2 4 6 নিতে পারো, 5 6 7 নিতে পারো, 9 10 11 নিতে পারো, তোমাদের ইচ্ছা। তবে প্লাস এবং মাইনাস নেবা। এবার কি বুঝতে পারছো কি না? আর কোনো কমেন্টস? এতটুকু বুঝতে আমি কি গ্রাফ আঁকা শুরু করব? শুরু করি। প্রথমে কি আছে? 1 5, 1 5 কোথায় যাবে? ডান দিকে। এলে 1, তারপরে মনে করো 5, এইখানে ধরে নিলাম আমি 1 5 ধরলাম এইখানে। -1 5 কোথায়? বাম দিকে। এদিকে -1 5 হবে, তাহলে এই সোজা মনে করো এখানে 2 8, তাহলে 1 এর যদি 1 হয় তাহলে এটা 2 2। ঠিক আছে, 8 কোথায় হবে? এলে 5 হলে ধরলাম 6 7 8 আনুমানিক ধরলাম এখানে। -2 8, এটা ছিল -1, এলে -2, তাহলে 8 আনুমানিক ধরো এখানে আসবে। তোমরা গ্রাফে আঁকবা সুবিধা হবে। গেল 2 8 3 13, 1 2, এটা হচ্ছে 3 13 মনে করো এই সোজা আনুমানিক ধরলাম আমি, এখানে হবে -3 13, 1 2 এলে -3, এখান থেকে 13 উপরে, এই 13। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, এইবার এটা যোগ করবা এইভাবে, স্কেল ছাড়া এইভাবে যোগ করবা। এখানে নিচে আইসা এই জায়গাটাকে এরকম একটু বৃত্তাকারের মতো করবা। এই জায়গাটা বৃত্তাকারের মতো করে এইভাবে উপরে চলে যাবে। দেখো, এই তোমাদের লেখচিত্র। বুঝতে পারছো লেখচিত্রটা? এই তোমাদের কাঙ্ক্ষিত লেখচিত্র। আঁকলাম লেখচিত্র। এখন তোমাকে দেখাই দেওয়া আছে লেখচিত্র এফ ইনভার্স এক্স ফাংশন কিনা, তা লেখচিত্রের সাহায্যে দেখাও। লেখচিত্রের সাহায্যে দেখাও এটা ফাংশন কিনা একটা জিনিস মাথায় রাখলে সহজে বুঝতে পারবা। যদি ফাংশন হতে হয় তাহলে কি করতে হবে? ফাংশন হতে হলে আমাদের এক্স এবং ওয়াই দুইটার মধ্যে এক এক মিল হওয়া লাগবে। ঠিক আছে, এক এক মিল করতে হবে, দুইটা থাকতে হবে। কিন্তু এখানে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল কোনো বিন্দু নাই, এগুলো ওয়াই অক্ষ। ঠিক আছে, ওয়াই অক্ষের সমান্তরাল কোনো বিন্দু এখানে নাই। লিখবা, এটি নিচে একটু লিখে দেবা। লেখচিত্রে দেখা যাচ্ছে, আমি আলাদা পেজে লিখে দিই, মানে 4 নাম্বারের সিমিলারিটি থাকবে। সিমিলারিটি কি কোন সিরিয়াল কিন্তু না, 1 2 3 4 এরকম না, যে কোনো নাম্বার হতে পারে, তবে সেটা মাইনাস প্লাস থাকতে হবে। তুমি যদি -5 নাও তাহলে +5 নিতে হবে, তুমি যদি +7 নাও তাহলে -7 নিতে হবে। ঠিক আছে, কিন্তু 1 2 3 4 এরকম কোনো কথা না, যে কোনো মান তোমার ইচ্ছে মতো মান নাও, কোনো সমস্যা নাই, ইচ্ছে মতো মান নিয়ে করা যাবে। ওকে, এখন দেখো তোমরা লিখবা, লেখচিত্র থেকে দেখা যায়, লেখচিত্র থেকে দেখা যায় ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা নেই। ঠিক আছে, এই রেখা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল না একটাও।
ওয়াই অক্ষ তো খাড়া, ঠিক আছে, ওয়াই অক্ষ সোজা, কিন্তু এই রেখা ওয়াই অক্ষের সমান্তরাল না। দেখছো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা না হলে, এটা মনে রাখবা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা না হলে সেটা ফাংশন হবে না। অতএব এফ ইনভার্স এক্স ফাংশন নয়, ফাংশন নয়। এটা নিয়ে আরও পরে ব্যাখ্যা করব যখন আমরা সব লেখচিত্র আঁকবো সেখানে। আপাতত মনে রাখো যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা না থাকলে সেটা ফাংশন না, তার মানে এফ ইনভার্স ফাংশন নয়। বুঝতে পারছো কিনা সবাই? তখন লাস্ট কমেন্টস করে জানাও তো। বুঝছো? ওকে, তাহলে একটা অঙ্কের ক নম্বরের কথা বলছিলে, আমার মনে হয় তোমার ভিডিওগুলো একটু টাইনে দেখো, বারবার ভিডিওগুলো টেনে দেখে আরও অনেকগুলো অঙ্ক করে ফেললাম, এখন মানে বুঝবা, ঠিক আছে? এখন সম্ভবত বুঝে যাবা। যদি না বুঝো পরবর্তী ক্লাসে বইলো ওটা আমি আবার একবার বুঝাই দেবো। এখন আর চিল্লাতে ইচ্ছা করতেছে না, কারণ 1 ঘন্টা চিল্লাই ফেলছি, ঠিক আছে? তো ওই অঙ্কটা তোমার ভিডিওটা টেনে বারবার দেখো, আমি ছবি তুলে পাঠাচ্ছি, অঙ্কগুলো দেখো। যদি না পারো সেই ক নম্বর অঙ্কটা না বোঝো, তাহলে আমি আবারও পরের ক্লাসে এটা রিপিট করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।